এই সুন্দরী পরীর মতো দেখতে মেয়েটি এই ছেলেটিকে ভালোবাসে। ছেলেটি যেমন দেখতে তেমনই কৃপণ, আবার তেমনি ভালো কোনো জবও করে না, কিন্তু তারপরেও সে তাকে বিয়ে করতে চায়, যার জন্য বাড়িতেও জানায়। বাড়ির কেউই ছেলেটিকে পছন্দ করে না, তারপরেও শুধু মেয়েটির কথা ভেবে তার সাথে বিয়ে দিতে রাজি হয়, তাও শুধুমাত্র ছেলের পরিবার দেখে এবং তারা রাজপুত চেনে। কিন্তু গল্পে আসল টুইস্ট তো আসে তখনই, যখন পরিবারের সবাই ছেলেদের বাড়িতে আসে বিয়ের জন্য। কিন্তু হঠাৎ করে লকডাউন পড়ে যাওয়াতে তারা সেখানে আটকা পড়েও যায়, আর এই 1 মাস হয়ে ওঠে তাদের জীবনের শখ থেকে স্মরণীয় একটি মাস। এবং তখনই তারা জানতে পারে ছেলেটি এতিম এবং সে রাজপুত নয়। এখন কি হতে চলেছে? তাদের মেয়ের সাথে কি এই ছেলের বিয়ের পরেও থাকতে দেবে, নাকি হতে চলেছে অন্য কোনো ঘটনা? তাই জানতে চলেছি আজকের গল্পে। তো চলো আর বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুতেই রাধাকৃষ্ণ তার অফিস থেকে তাড়াতাড়ি করে বাড়িতে ফেরে এবং তার বাবাকে একটি ছেলের ফটো দেখায়। দাদু বলেন, তোর স্টাফের কথা আমাকে কেন দেখাচ্ছিস? পছন্দ হলে রেখে দে। রাধাকৃষ্ণ জানায়, আসলে বাবা, এটি স্টাফের ফটো নয়, এটি আনিতার জন্য ছেলের ফটো। এটি শুনে সবাক বেশ অবাক হয়। বলে, কি এই ছেলেকে পছন্দ করেছিস তুই? তোর পছন্দ এত খারাপ হয়ে গিয়েছে? সে জানায় সে এই ছেলেকে পছন্দ করেনি, এই ছেলেকে আনিতা নিজেই পছন্দ করেছে। এটি শুনে বাড়ির সবাই আবারও বেশ অবাক হয়। কিন্তু তারপরেও দাদাজি বলেন, আমরা একেবারে আনিতার এই পছন্দকে অমান্য করতে পারি না। আমাদের অবশ্যই দায়িত্ব ছেলের ব্যাপারে জানার, তারপরে সিদ্ধান্ত নেওয়ার। যার জন্য তিনি রাধাকৃষ্ণকে সেই ছেলের সাথে দেখা করতে বলে। হ্যাঁ, এটিই হচ্ছে সেই ছেলে যাকে আনিতা পছন্দ করেছে, রামেশ। সে নিজের স্কুটির পেট্রোল বাঁচানোর জন্যই এগুলি করছিল। কফি শপে পৌঁছানোর পরেই আনিতা তাকে বলে, দেখো, তোমার ব্যাপার আমি বাড়িতে বলেছি এবং বাবা তোমার সাথে দেখা করতে এখানে আসছে, তো নিজের এই কৃপণতা ছেড়ে একটু ডিসেন্টভাবে তার সাথে কথা বলবে। তখনই রামেশ রেগে গিয়ে বলে, আমি তোমাকে কতবার বলবো আমি কোনো কৃপণ নই, আমি শুধু টাকা বাঁচাই। লে ভাই, সব কৃপণতা করার পরে এমনই বলে। যাই হোক, এরপরে আনিতা রমেশকে নিয়ে পৌঁছায় মলে। সেখানে গিয়েই তার জন্য শার্ট পছন্দ করছে, কিন্তু রমেশ এখানে দাম দেখে এগুলি নেওয়ার জন্য একেবারে অমত করে। কিন্তু তারপরেও অনিতার জন্য তাকে সেই শার্টটি নিতেই হয়। এর পরের দিনই রমেশের পুরো পরিবার উঠে পড়ে লেগেছে অনিতার বাবার খাতিরদারি কি করে করবে সেই জন্য। এরপরে অনিতা তার বাবাকে নিয়ে রমেশের বাড়িতে পৌঁছায়। রাধে বাড়ির ভেতরে প্রবেশ করার পরেই সবার সাথে টুকটাক কথা বলেই বাড়ির ভেতরে আশেপাশে সব জায়গায় নিজের নজর করায়, সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। সে ভাবে, কোথায় তাদের সেই রাজপ্রাসাদ আর কোথায় এখানে এই ছোট্ট করে ঘর? কোন বাবা নিজের মেয়েকে এরকম বাড়িতে বিয়ে দিতে চাইবে? আর এখানে আমরা জানতে পারি রমেশ LICর কাজ করে। হ্যাঁ, তার জবেরও কোনো সিকিউরিটি নেই। তাদের গল্পের মাঝেই হঠাৎ করে আবার উপর থেকে জল চুইয়ে পড়তে থাকে। লে ভাই, এবার হয়েছে ঠেলা। যাই হোক, এরপরে অনিতার বাবা সেখান থেকে চলে আসে এবং সেদিন রাতেই দাদু আবার অনিতাকে ফোন করে পুরো ছেলের পরিবারকে নিয়ে তাদের বাড়িতে আসতে বলে। পরের দিন সবাই অনিতাদের বাড়িতে পৌঁছায়। হ্যাঁ, এখানেও আঙ্কেল মিষ্টির প্লেট নিয়ে বসে পড়েছেন। আসলে তিনি মিষ্টি খেতে খুবই পছন্দ করেন। এরপরে দাদু রমেশকে জিজ্ঞেস করে তাদের বাড়ি কোথায়, কি করে, এই বিষয়গুলি জিজ্ঞেস করতে থাকে এবং কথায় কথায় তিনি জানতে পারেন তারা আসলে আগে এলাহাবাদে থাকতো এবং তারা রাজপুত। এটি জেনেই তো দাদু মহাখুশি, যার জন্য তিনি কোনো কথা না বলেই সরাসরি বিয়ের জন্য রাজি হয়ে যায়। কারণ তিনি মানেন রাজপুতরা সবই করতে পারে, তিনি নিজেও একজন রাজপুত। কিন্তু অন্যদিকে রাধে কোনোভাবে এটিতে রাজি নয়। তারপরেও নিজের বাবার কথা ভেবে সে রাজি হয়। বাড়ির কারোরই ছেলেকে কোনো দিক দিয়েই পছন্দ নয়, তারপরেও দাদু শুধুমাত্র এই জন্যই রাজি হয় কারণ তারা রাজপুত। এরপরে বাড়ি ফেরার আগে রাধে রমেশকে বলে, দেখো, আমাদের মধ্যে একটি রীতি রয়েছে। নর্মালি বিয়েতে কি হয়, ছেলেপক্ষ মেয়ে বাড়িতে আসে এবং বিয়ে করে মেয়েকে সাথে নিয়ে যায়, কিন্তু আমাদের মধ্যে আমরা সবাই তোমাদের বাড়িতে যাব, সেখানেই বিয়ে সম্পন্ন হবে। যদি কোনোভাবে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই রাধেকে কংসের রূপে দেখতে পাবে, আর সাথে কিছু দেনা পানার আশা তো ভুলেও থাক করিস না, কারণ আমি নিজের মেয়ে দিচ্ছি, এটিই অনেক। এরপরে দেখতেই দেখতে তাদের এঙ্গেজমেন্টের দিন চলে আসে। অনিতার বাড়ির সবাই রমেশদের বাড়িতে আসে। এখানেও বাড়ির সবাই কেউই রমেশকে দেখতে পাচ্ছে না। এই ছোট্ট মেয়েটি পর্যন্ত বলছে সে নিজের জিজুকে পছন্দ করছে না, জিজুই পাল্টে নিতে। এদিকে এক ঝামেলা চলছে, আবার অন্যদিকে যখন এঙ্গেজমেন্টের সময় রমেশ অনিতাকে আংটি পরাতে নেবে, কিন্তু সে লক্ষ্য করে আংটি অনিতার হাজাই ঢুকছে না। হ্যাঁ, আংটিটি ছোট হয়ে গিয়েছে। তারপরেও জোর জবরদস্তিতে অনিতা নিজেই কষ্ট করে আংটিটি পরে নেয়। যাই হোক, কোনো রকমে তাদের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। এরপরে রমেশ তার বিয়ের জন্য সমস্ত কিছু গোছানোর কাজে লেগে গেছে। অন্যদিকে রাধে ভেবে পাচ্ছে না এই বিয়েটি সে কি করে ভাঙবে। হঠাৎ করে সে জানতে পারে করোনা অনেক তাড়াতাড়ি ছড়াচ্ছে, যার জন্য সে এবার বুদ্ধি করে তার বাবার কাছে গিয়ে বলে, করোনা এত তাড়াতাড়ি মহামারীর রূপ নিচ্ছে, যার জন্য এই মুহূর্তে বিয়ে দেওয়া ঠিক হচ্ছে না।
আমরা বরঞ্চ এই বিয়েটি পিছিয়ে নিয়ে যাই। এই কথা শুনে দাদুও বলে, আমি নিউজ এটি দেখছিলাম, আমিও ভাবছি 18 জন আর মোটামুটি 10 জন, এই নিয়ে ফ্যামিলির মধ্যে 30 জনের মধ্যেই কম বেশি করে বিয়েটি সেরে নেওয়া যাক, পরে না হয় ধুমধাম করে রিসেপশন করা যাবে। এটি শুনে তো রাধে আরো বেশি বড় ধাক্কা পায়। সে ভাবছিল 700-800 লোক নিয়ে বিয়ে করতে যাবে, যার ফলে সেই কৃপণ রামেশ কোনো না কোনো ঝামেলা করবে এবং সে বিয়েটি ভেঙে দেবে। কিন্তু এখন তো তার জন্য ভালো হয়ে গেল, তার সমস্ত প্ল্যানও নষ্ট হয়ে গেল। এটি যখন রাতে রামেশকে সে ফোন করে জানায়, রামেশের খুশিতে আর দেখে কে, সে তো মহা খুশি, তার টাকা বেঁচে গেল এবং এবার সে ভালো মতো বিয়েও করতে পারবে। দেখতে দেখতেই তাদের বিয়ে দিন চলে আসে এবং দেখতে দেখতে বিয়েও সম্পন্ন হয়। সবাই খুশি হলেও সেখানে শুধুমাত্র সুখী নয় রাধে, কারণ সে কিছুতেই রামেশকে তার জামাই হিসাবে মেনে নিতে পারছে না। রাধে রামেশকে কোনো কিছু দেবে না বললেও বিয়ের পরে তাকে বেশ কিছু গিফট দেয়। এরপর যখন তারা বাড়ি যেতে নেবে তখন হঠাৎ করেই দাদু মেঝেতে পড়ে যায় এবং ব্যথা পেয়ে বসে। ডাক্তার এসে জানায় 2 দিন তাকে এখানেই থাকতে হবে এবং সেদিনই তারা আবার জানতে পারে করোনার জন্য কারফিউ লাগানো হয়েছে। 1 সপ্তাহ তাদেরকে এখানেই থাকতে হবে। সময় কাটতে থাকে, রমেশের খরচও বাড়তে থাকে এবং সবাই সেখানে অ্যাডজাস্ট করতে থাকে। এরপর আবারও নিউজ আসে, এবার সম্পূর্ণ লকডাউন লাগানো হয়েছে, পুরো 21 দিনের জন্য লকডাউন। এটি শুনেই তো রমেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এখন এত সবাইকে ম্যানেজ কি করে করবে, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। এরপরে রমেশ ভাবে আজ তো রাত 12টা থেকে কারফিউ লাগবে, তো এখন তো টাইম রয়েছে, যার জন্য সে সবাইকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে উঠিয়ে বিদায় করে। কিন্তু গাড়ি একটু এগোনোর সাথে সাথেই পাংচার হয়ে যায়, যার জন্য সবাই আবারও বাড়িতে ফিরে আসে। কারো কাছে করার মতো কিছুই নেই। আনিতা রমেশের কাছে এসে বলে, আমি ভাবছি এটি ভালোই হয়েছে, আমার বাড়ির কেউই তোমাকে পছন্দ করে না, তুমি 21 দিনের সময় পেলে, এখন হয়তো এই 21 দিনের মধ্যে তারা তোমাকে পছন্দ করতে শুরু করবে। এরপরেও রমেশ হাল ছাড়ে না, কি করে তার এই পরিবারকে বাড়িতে পাঠাবে এই জন্যই বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে, সবার সাথে কথা বলতে থাকে। এরকম একদিন হঠাৎ করেই তার কাছে কল আসে এবং সে জানতে পারে বাড়ির সবাই খুশখুশে আক্রান্ত হয়েছে, যার জন্যই একটি পুরো টিম নিয়ে সে হাজির হয় বাড়িতে। সবারই করোনা টেস্ট হচ্ছে, কিন্তু সবশেষে জানতে পারে একজনের পজিটিভ এসেছে এবং সেই ব্যক্তিটি হচ্ছে রমেশ, যার জন্য তাকে এবার ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার পরে তার যখন আবারও রিটেস্ট হয় তখন সেখানে রিপোর্ট নেগেটিভ আসে, যার জন্য তাকে আবারও বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফিরলেই সবাই ভয়ে বাড়ির গেটই বন্ধ করে দেয় এবং জানলা দিয়ে বলে, তুই দূরে থাক, হসপিটাল থেকে তুই পালিয়ে এসেছিস তাই না? রমেশ জানায় সে পালিয়ে আসেনি, তার রিপোর্ট আসলে ভুল এসেছিল, তার কোনো করোনা টরোনা হয়নি। এরপরে দিন কাটতে থাকে। এরপরে একদিন যখন রমেশ বাজার করে বাড়িতে ফেরে এবং কিচেনে আনিতাকে ভেবে, হ্যাঁ ব্যাপারটা সত্যি মজাদার। এরপরে আবার একদিন নিউজে দেখানো হয় সবাইকে সাউন্ড করার জন্য, লাইটিং জ্বালানোর জন্য, যার জন্য পুরো পরিবার এবার সেলিব্রেশন করছে। সেখানে দাদু সবাইকে কাছে ডেকে বলে, আমরা সবাই এটি জানতে চাই যে আমাদের অনিতা রামেশের প্রেমে কি করে পড়লো, তোমাদের ভালোবাসার গল্পটি শুনতে চাই। রামেশ এবার বলতে শুরু করে, তাদের গল্প শুরু হয় ডেঙ্গু এবং মশা থেকে এবং হসপিটাল থেকে। ডেঙ্গুর কারণে সে হসপিটালে অ্যাডমিট ছিল আর তার ব্লাড গ্রুপ অনেক রেয়ার, কোথাও ব্লাডের জোগাড়ই হচ্ছিল না। তখনই কেউ একজন তাকে ব্লাড সেল দিয়ে বাঁচায় এবং কিছুদিন পরে রমেশ পৌঁছায় ইংলিশ স্পোকেন ক্লাসে, কারণ তার এলআইসির জন্য কমিউনিকেশন স্কিলের জন্যই তাকে এই ক্লাসটি করতে হচ্ছিল। সেখানে আবার ভাগ্যক্রমে টিচার ছিল অনিতা। তার বন্ধু যখন একথা তাকে জানায় যে এই মেয়েটি তাকে ব্লাড সেল দিয়ে বাঁচিয়েছে, তারপর থেকে রমেশ তার পেছনে পড়ে। আসলে সে তার প্রেমে পড়ে গিয়েছে, যার জন্য একদিন গিয়ে সে বলেও ফেলে সেদিন রক্ত দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু তখনই আনিতা জানায় সে রক্ত দেয়নি, তার এই বান্ধবী দিয়েছে, যার জন্য পরের দিন থেকেই এবার রমেশ আবার পেছনে পড়ে তার বান্ধবীর। সে যেখানে যায় পেছন পেছন রমেশও গিয়ে পৌঁছায় এবং একদিন যখন সে তার বান্ধবীকে প্রপোজ করতেই নেবে তখনই আনিতার বান্ধবী বিরক্ত হয়ে বলে দেয় সেই ব্লাড সেল আনিতাই দিয়েছে, যার জন্য এবার রমেশ রেগে গিয়ে তার কাছে আসে এবং সে বলে, আমি খারাপ দেখতে, কালো, আমি মোটা, তুমি ফ্ল্যাট, এই জন্যই আমাকে তুমি পছন্দ করো না। যাই হোক সেটি বলতে পারতে, তাই বলে তুমি তোমার বান্ধবীর কথা বলে দেবে? তখন আনিতা তার উপর রাগ না করে তার কাছে এসে বলে, রমেশ আই মাইট লাইক ইউ। কিন্তু বোকা রমেশ প্রথমে এটি বুঝতেই পারছিল না, কিন্তু পরে তার বন্ধুর সাহায্যে সে বুঝতে পারে যে সে তাকে কি বলে গেল, যার পরের থেকেই তাদের ভালোবাসার গল্প শুরু হয়। এরপরে কেটে যায় বেশ কিছুদিন। রমেশ এখন আবারও চিন্তায় পড়েছে তার এই পরিবারকে কি করে বাড়িতে পাঠাবে। আর ভাবতে ভাবতেই তার মাথায় আসে অ্যাম্বুলেন্সের কথা। সে সত্যি পৌঁছায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে এবং সে এক সাইকো অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ভাড়াও করে ফেলে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের ভেতরে এই সাইকো নাকি নিজের প্রেমিকাকে দেখতে পায়, তার সাথেই সে গল্প করে। যাই হোক বায়না টায়না দিয়ে
রমেশ সেটি ভাড়াও করে নেয় এবং রাতে সেই অ্যাম্বুলেন্স যখন রমেশদের বাড়ির সামনে আসে, রমেশ কোনো রকমে সবাইকে বলে টলে অ্যাম্বুলেন্সে তুলে দেয় এবং অ্যাম্বুলেন্স সেখান থেকে চলেও যায়। এরপরে যখন তারা বাড়িতে ভেতরে প্রবেশ করে তখন দেখতে পাই রমেশ তার মা বাবাকে বলছে আঙ্কেল আন্টি এবং তাদেরকে ধন্যবাদও জানায়। আর এখানে আসল টুইস্টের উন্মোচন হয় এবং আমরা জানতে পারি রমেশের যে বন্ধু, এর আসল মা বাবাই হচ্ছে এই আঙ্কেল আন্টি। তার বন্ধু কোনো এতিম নয়, আসল এতিম হচ্ছে রমেশ নিজে। এবং এই সমস্ত কিছু আনিতাও জানে। তারা নিজেরা ইচ্ছে করেই এই ঘটনাটি আনিতার পরিবারকে জানায়নি, কারণ তারা জানতো আনিতার পরিবার অন্য সমস্ত কিছু হয়তো মেনে নিলেও রমেশ এতিম জেনে কখনোই তাদের মেয়েকে তার হাতে তুলে দেবে না, যার জন্যই তারা এই মিথ্যে কথাটি সাজিয়েছে। এবং এনারাও আজকে রমেশের বাড়ি থেকে বিদায় নেয়। কিন্তু অন্যদিকে অ্যাম্বুলেন্সে করে তারা যাওয়ার সময় হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সামনে একটি গাড়ি চলে আসে, যার জন্য সেই সাইকো অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে সেই গাড়িওয়ালার ঝামেলা বেঁধে যায়। দেখতে দেখতে সেখানে পুলিশও চলে আসে এবং কথায় কথায় অ্যাম্বুলেন্সের ভেতরে পুলিশের চোখ যায়। সে দেখতে পায় অ্যাম্বুলেন্সের ভেতরে পুরো এক টলি, যার জন্য তাদের সবাইকে নিয়ে এবার চলে আসে থানায়। হ্যাঁ, রমেশকে ফোন করে জানানোর পরে সেও তাড়াতাড়ি করে থানায় পৌঁছায়। কোনো রকমে দারোগা বাবুকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে সবাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে সেই সবাই লক্ষ্য করে এখানে রমেশের বাবা মাই নেই। রমেশ জানায় কোনো রকমে সে কথা ঘুরিয়ে পেঁচিয়ে উল্টা সিধা বলে দেয় তার বাবা মা লখনৌ গিয়েছে, হ্যাঁ পেঁয়াজ নিয়ে গিয়েছে। আর কোনো সে মিথ্যে কথাই খুঁজে পায় না। যাই হোক, সবাই কী বা করবে, তার কথা মেনেও নেয়। কিন্তু পরের দিনই রমেশের বন্ধু যখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই রমেশের বাড়িতে সবাইকে দেখতে পেয়ে আবার দৌড়ে গিয়ে তার মা বাবাকে সাথে করে নিয়ে আসে। এবার বাদে আসল ঝামেলা। এখন রমেশ তো বলেছিল এনারা লখনৌ গিয়েছে, কিন্তু এনারা আবারও আজকেই ফিরে এসেছেন। এখন কি করবে, কি করে ম্যানেজ করবে, যার জন্য রমেশ এবার আঙ্কেলকে একটি SMS করে যে সে কী মিথ্যে কথা বলেছে এবং তাদেরকে কি বলতে হবে। আঙ্কেল আবার এত গাধার গাধা, সে SMS দেখে দেখে রিডিং পড়তে থাকে। এই সমস্ত কিছু দেখে রাধের বেশ খটকা লাগে। সে ভাবতে থাকে কিছু তো গড়বড় রয়েছে, কিন্তু সে হাতে নাতে সেটি ধরতে পারে না। কিছুক্ষণ পরেই আবার এই ছোটকি রাধের কাছে এসে বলে, আমি রমেশের পুরো বাড়ির তন্ন তন্ন করে দেখেছি, এখানে কোথাও তার ফ্যামিলি ফটোই নেই। এটি দেখে আঙ্কেলও যখন খুঁজতে বের হয় সেও সেখানে কোনো ফটোই দেখতে পায় না। রমেশের সাথে তার পরিবারের একটি ফটোও নেই। সে ভাবতে ভাবতে হঠাৎ করেই মনে পড়ে মায়ের মমতা। একটি ছেলে কষ্ট পেলে সবার আগে আঘাত পায় তার মা, যার জন্যই এবার রাধে গিয়ে রমেশের মাকে বলে আপনার ছেলে পায়ে ব্যথা পেয়েছে। এটি জেনেই তো আন্টি দৌড়ে নিজের আসল ছেলের কাছে যায়, হ্যাঁ রমেশের বন্ধুর কাছে। তখন পেছন থেকে রাধা গিয়ে বলে, হ্যাঁ এবার এসেছ না উট পাহাড়ের নিচে, এখন সত্যি করে বলো এখানে হচ্ছেটা কি। তারা কি বা পড়বে, ধরা যখন পড়েই গিয়েছে সমস্ত সত্যিটা বলেই দেয়। এরপরে যখন সবাই মিলে আবারও রমেশের কাছে আসে তখন রমেশ তাকে মিথ্যে কথা বলতে চায়, কিন্তু সে তো ধরা পড়ে গিয়েছে, যার জন্য এবার বাধ্য হয়ে সত্যি কথা বলতে হয়। তখন রাধে তার মেয়ে আনিতাকে বলে, এই করোনায় সবার মুখে মাস্ক লাগিয়েছে, কিন্তু তুই তো জেনে শুনে আমার চোখে মাস্ক পরিয়ে দিলি। রমেশের সাথে তোর বিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই রাজপুত জেনে, কিন্তু এখন তো দেখা গেল এই রাজপুত নয়, এই গরিব মোটা কালো দেখতে এই সমস্ত কিছু মানা যায়, কিন্তু এতিম এটি কি করে মানবো আমরা। রাধে যখন এই ঘটনা তার বাবাকে বলতে যাবে, দাদুকে যখন জানাতে যেতে চায়, অন্যদিকে দাদু জানতে পারে তারা তাদের সমস্ত কাজের জন্য যে বিশ্বস্ত লোকটিকে রেখেছিল সে তাদের সাথে ধোঁকা করেছে, সমস্ত টাকা প্রপার্টি নিজের নামে লেখানোর চেষ্টা করছে, যার জন্য এবার দাদুর হার্ট অ্যাটাক আসে। এবং এটি জানতে পেরেই সবাই তাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় ইমার্জেন্সি সার্জারি করাতে হবে, কম করে এখন অ্যাডভান্স 20 লক্ষ টাকা জমা করতে হবে। কিন্তু লকডাউনের সময় তারপরে তাদের বিজনেস অন্যদিকে কারেক্ট হতে যাচ্ছে, যার জন্য কোথাও থেকে কোনোভাবেই তারা 20 লক্ষ টাকা জোগাড় করতে পারছিল না। এই সময় রমেশ কী করবে ভেবে পাচ্ছিল না, যার জন্য সে তার জমানো নিজের বাড়ি বানানোর জন্য যে টাকা জমিয়ে রেখেছিল সেই টাকা আজকে নিয়ে আসে এবং দাদুর অপারেশনের জন্য সেখানে ফি জমা করে দেয়। কিছুক্ষণ পরে আঙ্কেল যখন সমস্ত গয়না বিক্রি করে টাকা নিয়ে আসে, কিন্তু জানতে পারে রমেশ আগে থেকেই বিল দিয়ে দিয়েছে। এখন এই ঘটনার পরে আঙ্কেল খুশি না হয়ে বরঞ্চ এতক্ষণের মতোই সে রমেশের ওপর রাগ দেখায়। এবার রমেশ সত্যি আসল কষ্ট পায়। তখন আনিতা তার কাছে গিয়ে বলে, বাবা আমি জানি না তুমি তার মধ্যে কি খারাপ দেখেছো, কিন্তু আমি তার মধ্যে যে ভালোটা দেখতে পাচ্ছি হয়তো তুমি কোনো কারণবশত সেটি দেখতেই পাচ্ছ না। আমাদের ফ্যামিলির সবাই তাকে অনেক কথা শোনাচ্ছে, কিন্তু সে মুখ বুজে সেগুলি সহ্য করছে শুধু আমাকে ভালোবাসার জন্য এবং সে তোমাদের কাছে ভালো হওয়ার জন্য। নিজে এক এক টাকা জমা করেছিল আমাদের জন্য একটি বাড়ি বানানোর জন্য, কিন্তু আজকে দাদুর এই প্রবলেমের জন্য সে তার সমস্ত টাকা দিয়ে দিয়েছে একটি কথা না বলেও। তারপরেও তুমি তার ভালো দেখতে পাচ্ছ না, কিন্তু তারপরেও রাধে কোনো কথা শোনে না। দাদু কিছুটা ঠিক হওয়ার পরেই বাড়িতে ফিরে সে রমেশের টাকা দিয়ে দেয় এবং এরপরে তাদের সময় চলে আসে ফাইনালি বাড়িতে ফেরার।
সবাই গাড়িতে করে বাড়ির পথে রওনা দেয়, তখনই দাদু রমেশের বন্ধুকে ডেকে বলে, আমি সবসময় ভাবতাম অনাথ ছেলেরা ভালো হয় না, কিন্তু তোমাকে দেখে আমার সেই ধারণাও ভুল হয়ে গিয়েছে। কখনোই কারো ব্যাপারে না জেনে কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই কথায় রমেশও বেশ খুশি হয়, সাথে রাধেও অবাক হয় তার বাবার সত্যি এটিতে কোনো প্রবলেম নেই। যাই হোক, এরপরে তারা বাড়ির পথে যখন রওনা দেয়, তখনই হঠাৎ করে সেই সাইকো অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ধাক্কা লাগে এবং কথায় কথায় রমেশের সাথে তার ঝামেলাও বেঁধে যায়। তখন আসলে জামাই এবং শ্বশুরের বন্ডিং দেখা দেয়। দুজনে মিলে সেই সাইকো ড্রাইভারকে পেটায়, সাথে পুরো ফ্যামিলি মিলে পেটায় এবং এখানে তারা সবাই একত্রিত হয়ে যায়। হ্যাঁ, এবার শ্বশুর জামাই দুইজনে একে অপরকে চিনতে পারেছে, দুজন দুজনকে বুঝতে পেরেছে এবং রাধেও রমেশকে মেনেও নিয়েছে। যার সাথে আজকের এই সুন্দর গল্পটিও এখানে শেষ হয়। সত্যি বললে আজকের গল্পটিতে এটি বোঝানো হয়েছে, কালো, এতিম, মোটা ছেলে যেমনই দেখতে হোক না কেন বা তার পরিবার যেমনই হোক না কেন, তার ব্যাপারে না জেনে, কোনো লোকের ব্যাপারেই না জেনে তার ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া কখনোই উচিত নয়। যাই হোক, এই কৃপণ রমেশের গল্পটি সত্যিই সুন্দর। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আবারও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।